গলায় ঠোঁট রেখে বলল রুদ্র। ঠোঁটের নড়াচড়ায় হৈমি বারবার শিউরে উঠতে থাকলো। রুদ্রর মাথায় চুল খামচে ধরে ওঠানোর চেষ্টা করতে করতে বলল, প্লিজ উঠুন, আমার শ্বাসকষ্ট হচ্ছে, এমন করছেন কেন? এটুকু সহ্য করতে পারছো না? আর অনেক কিছু সহ্য করতে হবে। বলেই সরে গেল। হৈমি কয়েক দফা শ্বাস নিয়ে বলল, পানি খাবো। রুদ্র বিছানার সাইড টেবিলে জগ আর গ্লাস দেখতে পেল। এক গ্লাস পানি ভরে হৈমির দিকে এগিয়ে দিল। হৈমি রুদ্রর দিকে এক পলক চেয়ে পুরো পানিটা ঢকঢক করে খেয়ে নিল। রুদ্র গ্লাসটা রেখে শুয়ে পড়ল। হৈমি চুপচাপ বসে আছে। শরীর মৃদু কাঁপছে তার, কেমন অসহনীয় অনুভূতি। এই লোকটা তাকে এমন নতুন নতুন অনুভূতি দিচ্ছে কেন? আর দিচ্ছে যখন সহনীয় নয়। কেন কেন এই অনুভূতিগুলো অসহনীয় করে তুলছে আমায়? ভাবছে হৈমি। রুদ্র বলল, তার মানে তুমি আমার কথা শুনবে না, আর বাধ্য করবে ধমকাতে বা তোমায় স্পর্শ করতে। না 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 না, এই তো শুয়েছি, এই তো দেখুন দেখুন। চট করে শুয়ে পড়ল হৈমি। দেখতে গেলেই লোভ লাগবে না, দেখে ভালো, ঘুমিয়ে পড়ো। লজ্জা পেল হৈমি। ওপাশ ঘুরে গুটিসুটি হয়ে শুয়ে রইল। শাড়িটা এখনই এলোমেলো হয়ে গেছে। সারা রাতে কী হবে কে জানে। ভেবেই এক দীর্ঘশ্বাস ছেড়ে রুদ্র অন্য পাশে ঘুরে চোখ দুটো বন্ধ করে শুয়ে রইল। পরের দিন হৈমিকে সুখনীরে পৌঁছে দিয়ে রুদ্র চলে যায়। হৈমির মন কেমন যেন করে রুদ্র চলে যাওয়ায়। মন বলে আরেকটু থেকে যান না, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। ভাবে থাক, আবারও তো আসবে। সে সান্ত্বনা দিয়ে নিজেকে সংযত রাখে। প্রতিটি মানুষের মনে থাকে সীমাহীন প্রেম, সীমাহীন ভালোবাসা। সেই সীমাহীন প্রেম ভালোবাসা হুট করেই একজন নির্দিষ্ট মানুষের জন্য জেগে ওঠে। বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়া সহজে হয়ে ওঠে না, তবে কখনো কখনো সহজে হয়ে যায়। কারণ হিসেবে তুচ্ছ একটা বিষয় যথেষ্ট। হৈমির মনেও রুদ্রের প্রতি নতুন নতুন অনুভূতি সৃষ্টি হতে থাকে। দুদিন কেটে গেলেও যখন রুদ্র আসে না, তখনই তার মনের ভেতর নিত্য নতুন অনুভূতিগুলো উকি দেয়। মনের ভেতর কখনো প্রচণ্ড সুখ সুখ লাগে, আবার কখনো চিনচিনে এক বাধা অনুভূত হয়। অজান্তে নিজেকে প্রশ্ন করে, নিজেকে রোবট জামাইটা আর আসে না কেন? একটা ফোনও তো দেয় না। তার কি বউয়ের কথা একবারও মনে পড়ে না? তার কি ছটফট লাগে না বউকে দেখার জন্য, বউকে কাছে পাবার জন্য? পড়ায় মন বসে না, খেতে ইচ্ছে করে না। দাদুর সামনে প্লেট ভর্তি ভাত নেয়, কিন্তু গলা দিয়ে খাবার নামে না। দাদুর অগোচরে খাবার ফেলে দেয়। নয়নকে তার এই অশান্তির কথা জানালে সে বলে, ফোন দিয়ে কথা বল, দেখা করতে বল, সামনে পরীক্ষা। এখন এমন অবস্থা হলে পরীক্ষা তো জকা খিচুড়ি হবে। নয়নের কথা শুনে ফোন করতে গিয়েও করে না। বুকটা কেমন যেমন করে ওঠে, ধূপপুকানি বেড়ে যায়। ইস, কি যন্ত্রণা! এ বয়সের সদ্য প্রেমগুলো এমন যন্ত্রণা দিয়ে থাকে নাকি বুঝতে পারে না। 4 দিন কেটে যায়, তবুও রুদ্রর খোঁজ নেই। এবার চোখের পানি যেন বাঁধ মানে না। বুকের ভেতর কেমন কেমন করে, কাউকে বোঝাতে পারে না। নয়ন এমন অবস্থা থেকে ইচ্ছে রকম বকলো হৈমিকে। বকা শুনে হৈমি রুদ্র দেওয়া দ্বিতীয় চিঠিটা বের করে 13 বার পড়ল, আর সিদ্ধান্ত নিল ফার্স্ট মেসেজটা পাঠাবে এই চিঠির উত্তর দিয়ে। তার বিশ্বাস এই উত্তর দিলে রুদ্র যেখানেই থাকুক ঠিক ছুটে আসবে তার কাছে। তোমার ভালোবাসায় আমায় করে নাও গো বন্দিনী, তোমার ভালোবাসায় উষ্ণ ছোঁয়ায় ছুঁয়ে দাও আমার হৃদয়খানি। বিকেল 3টে বেজে 20 মিনিটে মেসেজ আসে রুদ্রর ফোনে। গুরুত্বপূর্ণ একটি কাজে ঢাকার বাইরে আছে সে। মেসেজ চেক করতেই হৈমির মেসেজটা পায়। সাথে সাথে হৈমিকে কল করে। রুদ্রর ফোন পেয়ে কেঁদে ফেলে হৈমি। নয়ন তা দেখে বলে, ওরে আমার লাইলি রে, ঢং বাদ দিয়ে ফোন ধর, কেটে গেলে আবার বুকে ব্যথা পাবি। হৈমির চোখের পানি মুছে রিসিভ করতেই রুদ্র গম্ভীর গলায় বলে, কদিন ধরে প্রাইভেট যাচ্ছ না কেন? সমস্যা কি? সামনে পরীক্ষা, সেই খেয়াল আছে? রেজাল্ট খারাপ হলে মাথায় একটা বাড়ি দিব, বেশি না। কাল সকালে প্রাইভেট যাবে 9টার দিকে, আমি নিতে যাবো, রাখছি। হৈমিকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের মতো কয়েকটা ধমক দিয়ে ফোন কেটে দিল রুদ্র। প্রাইভেট শেষে হৈমি বের হতে দেখতে পায় সাদমান আর আবিরকে। সাদমান এগিয়ে এসে বলে, তো পিচ্চিরা কেমন আছো? এই যে পিচ্চি ভাবি, এতদিন প্রাইভেটে আসলে না কেন? তোমার বান্ধবী তো ঝগড়া করতে করতে আমার বুক জ্বালিয়ে ফেলেছে। নয়ন সাপের মতো ফুঁস করে উঠল। দেখুন, বাড়াবাড়ি করবেন না। হৈমি খিলখিল করে হেসে উঠল আর বলল, হ্যালো ভাইয়া, আমার বান্ধবী কিন্তু মোটেও ঝগড়াটে না। এটা যদি আমার বেলায় বলতেন মেনে নিতাম, কিন্তু আমার যেন কেমন সন্দেহ লাগছে। আপনি আবার আমার বান্ধবীর সাথে লাইন টাইন মারতে চান না তো? সাদমান মৃদু হেসে মাথা চুলকাতে লাগলো। নয়ন হৈমির হাতে চিমটি কেটে বলল, শয়তানি রাক্ষসী, 5 দিন ধরে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছোস, এখন জামাইরে ওয়েটিং রাখা বক বক করতে লজ্জা করে না? ওই, তুই আমাকে চিমটে দিলি কেন? ভালো ভাইয়ার মতো ছেলে কি তুই আর 2টা পাবি?
আর তুই তো বলিসনি ভালো ভাইয়া এইখানে আসে রোজ, তাহলে তো আমি ভালো ভাইয়ার থেকেই ওনার খোঁজ নিতে পারতাম, চেঁচে মেসেজ দিয়ে ধমক শুনতাম না, অপমানিত হতাম না। সাদমান হৈমির কথা শুনে মাথা উঁচু করে শার্টের কলার পেছন দিক দিয়ে একটা ভাব নিয়ে দাঁড়ালো, কারণ হৈমি তার প্রশংসা করেছে। নয়ন মুখ ভেঙচে দিল। আবির এসে বলল, রুদ্র কিন্তু রেগে যাচ্ছে, তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসো। হৈমি চুপসে গেল। গাড়ির দিকে যেয়ে আবার নয়নের দিকে যেয়ে বলল, চল, কয়েকটা কথা শুনিয়ে দেবো আজকে ওনাকে। তুই যা, আমি রিক্সা নিয়ে বাড়ি যাই। তোদের মাঝে আমি গিয়ে কি করব? হুদাই যা তুই। বলে নয়ন পাশ কাটিয়ে হাঁটা ধরল। পেছন পেছন সাদমানও গেল। যাওয়ার আগে বলে গেল, পিচ্ছি ভাবি টাটা। হৈমি চুপচাপ গিয়ে গাড়িতে বসে তীক্ষ্ণ চোখে একবার রুদ্রকে দেখে নিল। রুদ্র একবারও তাকালো না হৈমির দিকে। সামনে দৃষ্টি স্থির রেখে সিট বেল্ট লাগাতে বলে গাড়ি স্টার্ট দিল। গাড়ি থামালো বেশ বড়সড় রেস্টুরেন্টের সামনে। হৈমিকে ইশারা করলো নামতে। হৈমি ব্রুকুসকে গাড়ি থেকে নামলো। রুদ্র গাড়ি লক করে নেমে হৈমির হাত ধরে রেস্টুরেন্টের ভেতরে চলে গেল। এই দৃশ্যটা দূর থেকে দেখতে পেল সূচনা। সে বান্ধবীদের সাথে একটু শপিংয়ে যাচ্ছিল। এক রিকশায় 3 বান্ধবী বসেছে। রেস্টুরেন্টের সামনে আসতেই চোখ যায় রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে থাকা রুদ্র আর হৈমির দিকে। রেস্টুরেন্টের ভেতরে কর্নারের টেবিলে গিয়ে বসলো রুদ্র। চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসে হৈমিকে ইশারা করলো বসতে। বসবো না আমি? কি ভেবেছেন কালকের কথাগুলো আমি ভুলে গেছি? এত দাম কিসের আপনার? এতই যখন দামি দেখাবেন, বিয়ে করতে কে বলেছে? চেঁচিয়ে বলল হৈমি। আশেপাশে চেয়ে চোখ রাঙিয়ে দাঁতে দাঁত চেপে বলল, গলাটা নামিয়ে মানুষের সামনে সিনক্রেট করলে থাপড়িয়ে কাল লাল করে দিব। হৈমি তীক্ষ্ণ চোখে চেয়ে কিছু বলতে যাবে, তখনই চোখ পাশের টেবিলে গেল। দেখলো একজোড়া কাপল তাদের দিকে অবাক চোখে চেয়ে আছে। তার দিকে নিচের মুখভঙ্গি স্বাভাবিক করে নিয়ে কাপলদের দিকে চেয়ে মিষ্টি করে হেসে হাত দিয়ে ইশারায় হাই দিয়ে বসে পড়ল। ওরাও হাই দিল। হৈমি রুদ্রর দিকে আর চোখে চেয়ে চেয়ারটা কাপলদের দিকে ঘুরিয়ে বসে বলল, আমি হৈমি, এইবার এইচএস পরীক্ষা দেব। আর তোমরা? আমি জেরিন, আর আমার বয়ফ্রেন্ড সুমন। জেরিনও বেশ উৎসুক হয়ে বলল। রুদ্র বিরক্তি চাহনিতে তাকালো হৈমির দিকে। জেরিন মেয়েটা হৈমির দিকে একবার, রুদ্রর দিকে একবার তাকাচ্ছে। কিছুতেই দুটো মানুষকে মেলাতে পারছে না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাকি কি তাই বোঝার চেষ্টা করছে। হৈমি তো তার পরিচয় সহ বাড়ির ঠিকানা, কলেজ ঠিকানা, কোথায় প্রাইভেট পড়ে, ব্রেস্টফ্রেন্ডকে সব বলেছে এক নাগারে। মেয়েটার কথা শুনে অস্থির হয়ে পড়েছে। আর ভাবছে এত ডিটেলস বলছে, পাশের জন কে হয় এটা বলছে না কেন। হৈমি থেমে গিয়ে জেরিনকে জিজ্ঞেস করলো সে কোথায় পড়ে, কিসে পড়ে। জেরিন তার ঠিকানা ধীর স্থিরভাবে দিচ্ছে। জেরিনের বয়ফ্রেন্ড ঘেমে অস্থির হয়ে পড়ল। দুজন মেয়ের বকবকানিতে তার নাজেহাল অবস্থা। হৈমির কথা বলার স্পিড দেখে ছেলেটার মাথা ভনভন করছে। জেরিন, আমরা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, একটু এদিকে ফিরো। জেরিনের দিকে চেয়ে ধীর আওয়াজে ডাকলো। জেরিন ফিসফিসিয়ে বলল, আরে চুপ থাকো না, আগে এদের দুজনের সম্পর্কে কি জেনে নি তারপর। রুদ্রর মেজাজ চরম পর্যায়ে বিগড়ে গেল। সার্ভেন্টকে খাবার অর্ডার করে হৈমির দিকে ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলল, এদিকে ফিরো আর মুখটা বন্ধ রাখো, নয়তো খুন করে ফেলবো। হৈমি চমকে গিয়ে চেয়ারটা বেশ শব্দ করে রুদ্রর দিকে ফিরল। বড় বড় চোখ করে বলল। আপনি একটা খুনি। জেরিন ভ্রুকুচকে চেয়ে বলল, কি হলো এমি? এমনিতে নাচনেবালি, তার উপর ঢোলের বাড়ি। রুদ্র নিচের ঠোঁট কামড়ে জেরিন আর সুমনের দিকে চেয়ে বলল, এক্সকিউজ মি, সব ডিটেলস শুনে নিয়েছেন এবং বলেছেন? আশা করি আর কোনো কথা নেই, আর থাকলে আমি বলতে দিতে আগ্রহী নই। সুমনের দিকে চেয়ে আঙুলে তুড়ি বাজিয়ে বলল, থ্যাংক ইউ। 7 দিন টাইম দিলাম, গার্লফ্রেন্ডকে বিয়ে করে ভোর স্বীকৃতি দিবেন, নয়তো হাত পা ভেঙে করে দেবো। নেক্সট উইক আমার সাথে দেখা করবেন দুজনে, এটা আমার কার্ড। বলে এগিয়ে গিয়ে কার্ডটা সুমনের হাতে দিল। হৈমি, জেরিন, সুমন তিনজনই আশ্চর্যের চরম পর্যায়ে। সুমন কার্ডটা থেকে বসা থেকে লাফিয়ে উঠল। তার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। এক ঢোক গিলে নিয়ে কাপা স্বরে বলল, স্যার। রুদ্র বাঁকা হেসে নিজের জায়গায় গিয়ে বসলো। সুমনের মুখের অবস্থা দেখে জেরিন হৈমি ভয়ে এক ঢোক গিলল। ঠিক কী ঘটলো কেউ বুঝতে পারছে না। হৈমি একবার রুদ্রের দিকে তাকাচ্ছে, আবার সুমনের দিকে তাকাচ্ছে। সুমনের কপাল ঘেমে ঘাম চুইয়ে পড়ছে। তা দেখে জেরিন আহত গলায় বলল, কি হলো, তোমার কি শরীর খারাপ লাগছে? কার্ডে কি ছিল? সুমন আর এক সেকেন্ডও দেরি করলো না। জেরিনের হাত চেপে ধরে বলল, আমরা কালকেই বিয়ে করব, আজই বাবা মাকে তোমার বাসায় পাঠাবো। বলে ঝড়ের বেগে জেরিনকে নিয়ে সোজা রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে গেল। টেবিল ভর্তি খাবার সবেই এসেছিল হয়তো। হৈমি কয়েকবার ডাকলো, কিন্তু ওরা কেউই দাঁড়ালো না।
অবাক চোখে রুদ্রের দিকে ফিরে সন্দেহী চোখ মুখে বলল, কি ছিল কার্ডে? এমন কি দেখালেন যে এত ভয় পেল? বিয়েও করে নিতে চাইছে, কাহিনী কি? সার্ভেন্ট খাবার নিয়ে আসতেই হৈমি চুপ করলো। রুদ্র নিজের মতো চুপচাপ বসে আছে। সার্ভেন্ট চলে যেতেই হৈমি আবার জেরা শুরু করলো। সত্যি করে বলুন কি ছিল কার্ডে? আপনি কি মানুষ নাকি অন্য কিছু, সত্যি করে বলুন তো। বাজে বকা বন্ধ করে খেতে শুরু করো। না, আমি খাবো না। যতক্ষণ না সত্যিটা বলছেন আমি খাবো না। দেখি আরও কার্ড আছে কিনা, দেখান আমাকে। বলে চেয়ার ছেড়ে উঠে একটু ঝুঁকে গেল রুদ্রর দিকে। রুদ্র বিরক্তি চোখে চেয়ে বলল, 5 দিন ধরে ঠিকভাবে খাওয়া দাওয়া করছো না, সামনে পরীক্ষা সেই খেয়াল আছে? চুপ করে বসে খেয়ে নাও। হৈমিও বিরক্তি প্রকাশ করে বসলো। দাঁত কটমাট করে বলল, আমি পেটুক হতে পারি, তাই বলে আপনার এসব ঘুষ আমার লাগবে না। আপনি 5 দিন ধরে কোনো মেয়ের সাথে ছিলেন, তার সাথে থাকতেন, আমার কাছে কেন এসেছেন? খাবো না আমি। আর আপনার কার্ডে কী ছিল সেটা না বললে এখান থেকে যাবও না। বুঝেছি। তোমার মতো তেরির সাথে মুখ চালানোটা আসলে ভুল, হাত চালাতে হবে। বলেই উঠে দাঁড়ালো। হৈমি ভয়ে ধরফরিয়ে উঠে চেয়ার ছেড়ে পালাবে, তার আগেই রুদ্র হৈমির পাশে নিজের চেয়ার নিয়ে বসে পড়ল। হৈমি মুখটা কাদো কাদো করে আঙুল উঁচিয়ে বলল, দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই 5 দিন কোথায় ছিলেন? হঠাৎ করে উদয় হয়ে হিরোগিরির সাথে ভিলেনগিরি মিশিয়ে যোগা খিচুড়ি করে ফেলবেন আর আমি মেনে নেব? রুদ্র পেছন দিক চেয়ে দেখলো 2-3 জন বসে তাদের মতো কথা বলছে আর খাচ্ছে। এদিকে খেয়াল নেই তাদের। তাই সে হৈমির মাথা চেপে ধরে ঠেসে বসালো। এক হাতে হৈমির চেয়ার একদম তার চেয়ারের সাথে চেপে নিয়ে এক হাতেই হৈমির কোমর শক্ত করে জড়িয়ে ধরে বসে রইল। হৈমি চেঁচিয়ে উঠল। কি করছেন, কি করছেন? পেছন থেকে 2 জন ওদের দিকে চেয়ে মুচকি এসে আবার নিজেদের কাজে মন দিল। রুদ্র হৈমির পেটে আলতো করে চাপ দিতে লাগলো আর বলল, চুপচাপ খাবারগুলো শেষ করো। হৈমির হার্টবিট দ্বিগুণ বেড়ে গেছে। পুরো শরীর শিরশির করছে তার। রুদ্রের দিকে অসহায় চোখে চেয়ে তার হাত ছাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। ছাড়ুন, মানুষ দেখবে। ছি, আপনার মতো বেহায়া পুরুষ আমি দুটো দেখিনি। ছাড়ুন বলছি। এসব অসভ্যতা আমি সব জায়গায় করবেন না। এটা কিন্তু পাবলিক প্লেস। ও আচ্ছা, টয়লেটে বেডরুমের জন্য তুলে রাখলাম। বলে ছেড়ে দিল। টেবিলের 2 হাতের কোনোই ভর করে হাতের ওপর থুতনি ঠেকালো। হৈমি হকচকে গিয়ে বড় বড় করে চেয়ে রইল, বিড়বিড় করে বলল, কেমন লুইচ্ছা? রুদ্র বাঁকা হাসলো, মৃদু স্বরে বলল, খেয়ে নাও। হৈমির আগে গজগজ করতে করতে খেতে শুরু করলো। রুদ্র টেবিল থেকে হাত সরিয়ে চেয়ারে পিঠ ঠেকিয়ে পায়ের ওপর পা তুলে হৈমির দিকে করে বসলো। হৈমি খাচ্ছে আর সে অপলকভাবে চেয়ে সেই খাওয়া দেখছে। হৈমি খেতে খেতে আর চোখে রুদ্রকে তাকিয়ে থাকতে দেখে খাওয়া বন্ধ করে চামচটা রুদ্রের দিকে ইশারা করে বলল, খাবেন? আমি এসব খাই না। হৈমি মুখ ভেঙচি দিয়ে বলল, ভালো জিনিস আপনি খাবেন কেন? চাউমিন আমার ফেভারিট। পুরিও এটা খেতে ভালোবাসে, কিন্তু পিৎজা কম খাই। আপনি বরং এটা খান। বাইরের খাবার আমি কম খাই। গম্ভীর গলায় বলল রুদ্র। হৈমি রেগে বলল, তাহলে এই ছুরিটা দিয়ে আমার গলা কেটে রক্ত চুষে খান। আপনাকে দেখে বোঝাই যায় এটা আপনি খুব পারবেন। রুদ্র তীক্ষ্ণ চোখে তাকালেও হৈমি পাত্তা না দিয়ে নিজের মতো খেতে ব্যস্ত হয়ে পড়ল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সুকনীরের উদ্দেশ্যে গাড়ি ঘোরালো রুদ্র। হৈমি সমানে প্রশ্ন করে যাচ্ছে, এই 5 দিন কোথায় ছিলেন? কিন্তু রুদ্র কিছুই বলছে না। বিরক্ত হয়ে হৈমি বলল, আপনি বলবেন নাকি আমি গাড়ি থেকে নেমে যাব? কাজে ছিলাম, এবার নিশ্চয়ই বলবে কি কাজ। আমি তোমার মতো তো আজেরা সময় নিয়ে থাকি না, আর আজেরা বকবকও করি না। কাজ মানে কাজই, সে চুপ করে বসে থাকো। খানিকটা অপমান বোধ হয়ে হৈমি বলল, বইয়েই গেছে আমার আপনার বিষয়ে খোঁজ নিতে। বলে মুখ ভেঙচি দিয়ে জানালার দিকে মুখ ঘোরালো। রুদ্র আর চোখে হৈমির ভাব দেখে বাঁকা হাসি দিল। মিনিট কয়েক পরে ঠান্ডা বাতাস শুরু হলো। তার কয়েক মিনিট পরে শুরু হলো বৃষ্টি। সকাল থেকে আবহাওয়া বেশ খারাপ ছিল, তাই বৃষ্টিতে কেউই অবাক হলো না। বৃষ্টি হয়েছে আর হৈমি ভিজতে বের হয়নি এমন রেকর্ড কমই আছে। কিন্তু চলন্ত গাড়ি থেকে কিভাবে ভিজতে যাবে? আর চোখে একবার রুদ্রকে দেখলো। রুদ্রকে গাড়ি থামাতে বললে থামাবে না, তাই বলে মুখ নষ্ট করতে চাইল না। জানালার বাইরে হাত দিয়ে নিজের হাত ভেজাতে লাগলো। এইটুকুতে সীমাহীন ভালো লাগার অনুভূতি হচ্ছে তার, কিন্তু সেটা খুব বেশি স্থায়ী হলো না। হাত ভেতরে নিয়ে এসো, ওপাশ দিয়ে গাড়ি গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, বলল রুদ্র। কিচ্ছু হবে না। অশুভ কথা বলবেন না তো। বিরক্ত হয়ে বলল হৈমি। রুদ্র হুট করে মাঝ রাস্তায় ব্রেক কষল। হৈমির হাতটা ভেতরে এনে প্রচণ্ড জোরে এক ধমক দিল। হৈমি কেঁপে উঠল। ভ্রুকুচকে বিরক্তি নিয়ে রুদ্রের দিকে তাকালো। রুদ্র রাগি চোখে চেয়ে বলল, সবসময় ফাজলামি করবে না হৈমি।
একটা কথা বলে শুনো না কেন? আপনি আসলে একটা রসহীন মানুষ। বৃষ্টিতে মনের ভিতর কত সুন্দর একটা অনুভূতি হয়েছিল। স্নিগ্ধ বাতাস, শীতল স্পর্শ, আহা কত রোমান্টিক মোমেন্ট। আর আপনি কি করলেন? সবগুলোতে গরম জল ঢেলে দিলেন। অসহ্য, বিরক্ত। রুদ্র আবারও গাড়ি স্টার্ট দিল, বিড়বিড় করে বলল, মাথা সিরিয়াসলি খারাপ আছে এর। কিছু বললেন? রাগে চোখে তাকাতেই হৈমি অন্যদিকে চোখ ফিরিয়ে চুপচাপ বসে রইল। মনে মনে বকে দিল হাজারটা। শুকনিরের সামনে গাড়ি থামাতেই হৈমি ডোর খুলে বেরিয়ে পড়ল। রুদ্র গলা উঁচিয়ে বলতে থাকলো, ভিজে যাবে, ছাতাটা নিয়ে যাও। হইবি, স্টপ স্টপ হইবি। তবুও হৈমি দাঁড়ালো না। সে শুকনিরের ডান পাশে বাগানের দিক দৌড়ে গেল। ব্যাগটা গাড়িতেই রেখে এসেছে, যার ফলে ভিজতে অসুবিধা হলো না। রুদ্র ছাতা নিয়ে গাড়ি থেকে নামলো। ভেতরে গিয়ে ডান পাশে চোখ যেতে দেখলো হৈমি লাফাচ্ছে আর বৃষ্টিতে ভিজছে। লাফানোর ফলে কোমর অবধি কাদা ছিঁড়ে যাচ্ছে। পুরো শরীর ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে। স্কার্ফের বাইরে চুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রুদ্রর দিকে চেয়ে চিল্লিয়ে বলল, এই যে মিস্টার রসহীন জামাই, ছাতাটা রেখে এদিকে আসুন। আজকে আমি আর আপনি অনেকক্ষণ ভিজবো, আসুন। হাত নাড়িয়ে তার দিকে যেতে বলেছে। রুদ্র নিচু হয়ে প্যান্ট হাঁটু অবধি ভাঁজ করলো, যাতে কাদা না ছিটে আসে। জুতো জোড়া খুলে গাড়ির ভেতর রেখে গাড়ির দরজা লাগিয়ে হৈমির দিকে ফিরে তাকালো। হৈমি স্কার্ফ খুলে পেটে বেঁধে রেখেছে। অন্যটা গায়ে জড়িয়ে দু হাত দুদিকে মেলে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর ছড়ছে। ভেজা শরীরে ভেজা কাপড় লেপ্টে আছে, চুলগুলো চুয়ে পানি পড়ছে। কপালের ওপরে চুলগুলোর পানি টপাটপ পড়ে নাক মুখ ঠোঁটে স্পর্শ করে দিচ্ছে। রুদ্র ধীরে ধীরে এগিয়ে গিয়ে একদম হৈমির সামনে দাঁড়ালো। চারদিকে শীতল আবহাওয়া হুট করে কমে গেল। শীতল স্পর্শগুলো আর গায়ে লাগছে না, কেমন উষ্ণ বাতাস লাগছে মুখের ওপর। হুট করে বৃষ্টি থেমে গেল নাকি অদ্ভুত তো। কপালে 3 ভাঁজ ফেলে চোখ খুলতেই চমকে গেল হৈমি। রুদ্র দাঁড়িয়ে আছে তার সম্মুখে। তার অদ্ভুত চাহনির দিকে চেয়ে হৈমি চোখ ফিরিয়ে নিল। কিছু না বলে পেছন ঘুরে এক পা আগাতেই রুদ্র তার হাত আটকে ধরল। হাত ধরছেন কেন? ছাড়ুন, আমি ভিজবো। আপনার ইচ্ছে হলে ভেজুন, নয়তো চলে যান। ভেজা শরীরে হৈমিকে এত স্নিগ্ধ লাগে ভাবতে পারেনি রুদ্র। আশেপাশে চেয়ে আবারও হৈমির দিকে দৃষ্টি স্থির রাখল। মোহময় চোখে চেয়ে রইল কতক্ষণ। হৈমি চিল্লিয়ে বলল, উফ, ছাড়ুন না, বৃষ্টি কমে গেল তো। আমি আরও ভিজবো। না, তুমি ভিজবে না, চলো ভিতরে চলো, ঠান্ডা লেগে যাবে। না, লাগবে না। আমার অভ্যেস আছে, 2-1টা হাঁচি দিলেই সেরে যাবে, কিচ্ছু হবে না। আমি কি বাচ্চা নাকি? আপনার এত চিন্তা করতে হবে না। আজাইরা কথা ঝুড়ি একেবারে ছাড়ুন তো। বলেই হাত মুচড়াতে লাগলো। রুদ্র দাঁত চেপে বলল, উল্টো ঝাড়ি না দিয়ে চুপচাপ চলো। না, আমি যাবো না। সবসময় এমন জোর করবেন না, বলে দিলাম। চোখ রাঙিয়ে বলল হৈমি। রুদ্রর মেজাজ খারাপ হয়ে গেল। একটানে হৈমিকে একদম নিজের কাছে নিয়ে এলো। ছাতাটা পড়ে গেল নিচে। দমকা হাওয়ায় দুজনেরই চুল উড়তে লাগলো। বাতাসের বেগে বৃষ্টির শীতল স্পর্শে শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। হৈমি ড্যাব ড্যাব চোখে রুদ্র দিকে চেয়ে আছে। রুদ্র যতটা রাগ নিয়ে হৈমিকে টেনে নিল, ততটা রাগ কাটাতে পারল না। স্নিগ্ধ সে মুখশ্রী দেখে রাগ দীর্ঘ করতে পারল না। নিচু হয়ে মুখের ওপর মুখ রেখে বলল, ভিতরে চলো। হৈমি তো যাবেই না। রুদ্রের হাত ছোড়াতে ছোড়াতে বলল, আপনি আমাকে সব সময় সব বিষয়ে জোর করতে পারেন না। ভিজবো আমি। আপনার ইচ্ছে না হলে ভেতরে গিয়ে নাক ডেকে ঘুমান। নিষেধ কোথায়? আপনার মতো জীবন আমি কাটাতে পারবো না। আমি জীবনটা খুব সুন্দরভাবে উপভোগ করতে চাই। প্রাকৃতিক এই স্নিগ্ধ অনুভূতি অনুভব করাতে যে মানুষ মাথা দিতে পারে, তার মতো হৃদয়হীন, অনুভূতিহীন সত্যি দুনিয়াতে কেউ নেই। রুদ্রর হাত নরম হয়ে এলো। হৈমি বুঝলো তার কথাটা বেশ কাজে লেগেছে। মনে মনে বেশ খুশি হয়ে রুদ্রের হাত ছাড়িয়ে পেছন ঘুরল দূরে যাওয়ার জন্য। কিন্তু রুদ্র তা হতে দিল না। পেছন থেকে এক হাতে হৈমির কাঁধ চেপে ধরলো, আরেক হাতে হৈমির পিঠে ছড়ানো চুলগুলো এক পাশে দিয়ে ঘাড়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ভেজা ঠোঁটে ভেজা স্পর্শে শিউরে উঠল হৈমি। মেঘ গর্জন তুলতেই তার বুকের ভেতর 4 গুণ তোলপাড় শুরু হয়ে গেল। 2 হাত মুঠ করে চোখ বন্ধ রেখে নিচের ঠোঁট কামড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। রুদ্র পেছন থেকেই হৈমিকে কোলে তুলে নিল। বৃষ্টিতে কারো গায়ের একটা সুতোই শুকনো নেই। ধীর পায়ে এগিয়ে যেতে লাগলো বাড়ির ভেতরের দিকে। হৈমি কিছুক্ষণ স্তব্ধ থাকলেও এবার হুঁশ ফিরল, কারণ দাদু ভেতরে আছে। এভাবে দাদুর সামনে গেলে লজ্জায় মরে যাবে সে। তাই কিছু বলতে নেবে, কিন্তু গলা দিয়ে অল্প আওয়াজেও বের হচ্ছে না। একটু নড়বে সেই শক্তিটুকুও পাচ্ছে না। পুরো শরীর যেন অবশ হয়ে গেছে তার। ভেজা শরীরে রুদ্র কি শক্ত করে এনে ধরে আছে। রুদ্রের এই শক্তির কাছে নিজেকে খুবই নগণ্য মনে হচ্ছে। একদিকে অস্বস্তি, অন্যদিকে পুরো শরীরের ভার। রুদ্রের ওপর ভাবতেই লজ্জায় লাল হয়ে গেল সে।
ঘন শ্বাসের ভিড়ে তার গলায় স্বরও খুবই নগণ্য, তবুও বলল, প্লিজ নামিয়ে দিন, আমি নিজেই যাব ভেতরে। প্লিজ, এইভাবে দাদুর সামনে নিয়ে গেলে আমি আর দাদু দুজনেই লজ্জায় মরে যাব। ছাড়ুন না।